দর্শক সবাইকে ওয়েলকাম করছি ভাইয়া হোটেল প্রেজেন্স স্টার ক্যাফেতে। সঙ্গে রয়েছে মৌসুমী মোর। আমার সঙ্গে আজ যিনি আছেন দর্শক, ঠিক কিছু সময় আগে ঘটে যাওয়া ঘটনায় তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, তবে আমি আজকে বিশ্বাস করি যে তিনি আসলে আজকে তার মন থেকে হয়তো অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করবেন, কারণ তিনি এক জওয়ানের লোক আর সবাই বলেন তিনি হিটম্যান। তবে ক্যারিয়ার শুরু করেছেন 2012 সালে, ওই যে বলছিলাম যে এক জওয়ানের লোক, এক জওয়ান চলচ্চিত্রের মধ্য দিয়ে। এরপর অনেক সময় তিনি আসলে অনেক কথায় জড়িয়েছেন, নানা রকম অনেক ঘটনা ঘটেছে। আর আমরা সবাই জানি যে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কিংবা সেই এফডিসি কেন্দ্রিক অনেক ঘটনাই ঘটে, যে ঘটনার কিছুটা রটে কিছুটা বটে। সো সেই প্রসঙ্গেও তার সঙ্গে কথা হবে। দর্শক, আমার সঙ্গে রয়েছেন সদ্য নির্বাচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক এবং সেই সাথে চিত্রনায়ক জয় চৌধুরী। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার সঙ্গে যখন এর আগে আমার বসার সুযোগ হয়েছে তখন আমি দেখেছি যে আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন এবং খুব ওই যে থাকে না যে একটু ঠোঁট কাটা টাইপের মানুষ। তো আমি আসলে জানি না, আমার কাজ হচ্ছে মানে জনগণের সঙ্গে একজন অতিথির সংযোগ স্থাপন করা, সেই কাজটাই আমি করব। বাট ওই প্রসঙ্গে পরে যেতে চাই, সিনেমার কাজ প্রসঙ্গে থাকতে চাই। হেয়ার রাখা হয়েছে নতুন কাজের জন্য, রাইট? মানে এই হেয়ার স্টাইলটা নতুন কাজে বলতে অলরেডি চলছে আর কি। আমার অপারেশন জ্যাকপট, ওইটারই শুটিং এর ডেট পর কথা ছিল। আচ্ছা, এটা কি তৃতীয় লটের শুটিং? কারণ অনেক দিন ধরে তৃতীয় লটের শুটিং অলরেডি শেষ হয়ে গেছে। ওকে। আর আমাদের আরেকটা ঢাকাতে 4-5 দিনের কাজ আছে অনলি, এরপরে ফ্রান্সে কাজ আছে, ছবি শেষ হয়ে যাবে। এই অপারেশন জ্যাকপট তো আমরা সবাই জানি যে ঝন্টু স্যারের কাজ, এবং একসঙ্গে অনেকজন নায়ক মিলে এই কাজটা মানে করা হচ্ছে। ঝন্টু স্যার ছাড়াও আমাদের এই ছবির ডিরেক্টর আর যিনি আছেন ওপার বাংলার রাজীব কুমার বিশ্বাস, ওনারা দুজন সম্মিলিতভাবেই ছবিটি ডিরেকশন দিচ্ছেন। আচ্ছা, আপনি এখানে আছেন কজন? কজন বলতে মানে আপনি আছেন, আমি যতটুকু জানি। আমরা হচ্ছে আসলে অপারেশন জ্যাকপট গল্পটা তো 8 জন নৌবাহিনীর ক্যাপ্টেনের উপরে, সাবমেরিনার যারা পাকিস্তানি থাকে বাট বাংলাদেশি বংশোদ্ভূত, যারা ফ্রান্সে তারা পাকিস্তানি সাবমেরিন প্রশিক্ষণ এবং ক্রয় করার জন্য যায়। এই মুহূর্তে বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে যায়, তখন ওই বাংলাদেশের 13 জনকে তারা একসাথে করে তখন তারা চিন্তা করে সাবমেরিনটাকে তারা পাকিস্তানে না গিয়ে হাইজ্যাক করে বাংলাদেশে নিয়ে চলে আসবে। তখন এমন একটা সময় তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়, বাট লাস্ট মুহূর্তে গিয়ে সেখানে 8 জন বাজে, বাকিরা সবাই বিট্রে করে ফেলে আর কি। ওই মুহূর্তে আসলে 8 জনের দেশ ত্যাগ করা ছাড়া আর কোনো অপশন থাকে না। এই ফ্রান্স, এই আপনার হচ্ছে ফ্রান্স থেকে ইটালি থেকে মুম্বাই থেকে কলকাতা, পুরো জার্নিতে এই প্রত্যেকটা দেশ ঘুরে ঘুরে তারপরে দেখবো, মানে আপনাদের আমাদের বাইরের দেশগুলোর কাজগুলো রয়ে গেছে, এটা আমরা সামনে মাসে লট পড়েছে। আর দেশে আসার পরে ট্রেনিং থেকে শুরু করে, ট্রেনিং তো আমরা আগেই করেছি, বাট ট্রেনিং এর কিছু পার্ট আমরা বাংলাদেশ থেকে করে দেখাচ্ছি আর কি, যেটা বাইরে দেখানো হবে, অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে দেখানো হবে আর কি। মিশা ভাইয়ের নেতৃত্বে সবাই মিলে আপনারা কাজ করছেন, সেখানে ডিপজল ভাই রয়েছে, আপনারা সবাই রয়েছেন। নতুন কমিটি কি পদক্ষেপ নেবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি মিলে, একসঙ্গে সবাই মিলে আসলে এফডিসির কল্যাণে, শিল্পীদের কল্যাণে, দুস্থ শিল্পী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনারা কি করছেন? দুস্থ শিল্পী বলতে গেলে আমি দেখছি না আমাদের এখানে কোনো দুস্থ শিল্পী আছে আর কি। আর্থিকভাবে সংকটে লোক থাকতে পারে, শিল্পী থাকতে পারে, তাদের কিছু অ্যাপ্লিকেশনও জমা হয়েছে আমাদের কাছে। আমরা ট্রাই করব তাদের চাহিদা মোতাবেক তাদেরকে সাপোর্ট করার জন্য। আর যেহেতু এবারের নির্বাচিত কমিটি ইতিহাসে সেরা একটা প্যানেলের মতোই হয়েছে, সব লিজেন্ডরা মিলে একটা কমিটি করা হয়েছিল, সেখানে 21 জনের ভিতরে আমরা 19 জন পাশ করেছিলাম। সো এবার আমাদের প্ল্যানিং আছে যে বেস্ট কিছু করার, যেটা 1986 সালে আমাদের শিল্পী সমিতি গঠিত হয়েছিল। এই পর্যন্ত সব থেকে বেস্ট এই কমিটি যাতে কাজ করতে পারে, আমার মেম্বাররা যাতে বলতে পারে, আমরা এরকম কিছু কাজের উদ্যোগ নিয়েছি। কিছু মানে কিছু গাইডলাইন আর কিছু আইডিয়া তো থাকে যেগুলো আসলে আপনারা উত্থাপন করেন একটা কমিটি আসার পর, যে এই বিষয়গুলো আমরা ইশতেহার বলা হয় যেটাকে, আমরা এবার ইশতেহার রাখি নাই। আমরা আমাদের প্রথমে নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহারে আমাদের বলা ছিল যে আমাদের মেম্বাররা যেটা বলবে ওটাই আমাদের কাছে ইশতেহার। আচ্ছা, তারা যেটা দাবি করবে ওটাই আমাদের কাছে ইশতেহার। তো সকল মেম্বারদের দাবি দাওয়াগুলো পূরণ করার একটা লক্ষ্য নিয়ে আসলে পথ চলাটা শুরু। তারা 2 বছরে তারা যে দাবিটা করবে আমাদের কাছে, আমরা ট্রাই করব সেই দাবিটা পালন করার জন্য। এটা হচ্ছে আমাদের তাদের কাছে প্রতিজ্ঞা। এখন জয় ভাই, আমি খুবই দুঃখিত, একজন সাধারণ জনগণ হিসেবে যদি প্রশ্ন করি, আমরা দেখেছি যে একটা সাংবাদিকদের সঙ্গে একটা দ্বন্দ্ব হয়েছে, সেখানে আপনি ছিলেন এবং আরো কজন ছিলেন, এবং সেটা নিয়ে পরে একটা 11 জনের তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। সো ফাইনালি ওটা গিয়ে কি দাঁড়ালো, আসলে সেদিন কি ঘটেছিল যদি জানতে চাই আপনার কাছে? আমার দিক দিয়ে আসলে আমি বলবো যে 2012 সাল থেকে এই পর্যন্ত
আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে সাকিব ভাইয়ের পরে যদি সাংবাদিক বন্ধু কেউ হয়, আমার থেকে বেস্ট বন্ধু কেউ ছিল না, বা নাই, এখনও নাই। সাংবাদিক ভাইরাও সেমটাই, তাদেরকে বিপদে আপদে তাদের পাশে আমাকে পেয়েছে, আমিও আমার বিপদে আপদে তাদেরকে পাশে পেয়েছি। বাট ইলেকশনটাকে কেন্দ্র করে কেন যেন সব কিছুই একটু গুমলেট হয়ে গেছে, কিছু এই পক্ষ কিছু এই পক্ষ, সব কিছু মিলিয়ে কেমন যেন একটা রাজনীতির ভিতরে আমি পড়ে গেছিলাম আর কি। আমার কাছে সেটা মনে হয়েছে, বিকজ আমাদের সেদিন শপথ গ্রহণের পরে এক্সিকিউটিভ কমিটির প্রথম মিটিং চলছিল ভিতরে। আমাকে যখন আমার মেম্বাররা ভিতরে গিয়ে বলল যে শিবাশানু ভাইকে মারধর করতেছে সাংবাদিক ভাইয়েরা, তখন আমি জাস্ট দৌড় দিয়ে বাইরে বের হলাম। দেখলাম যে আমাদের সাংবাদিক ভাইরাই তাকে সেভ করে ভিতরে ঢুকাই দিয়ে যাচ্ছে। এতটুকু। আমার অনেক কাছের সাংবাদিক ভাইরা আছে, দূরের সাংবাদিক ভাইরা আছে, তারাই দেখলাম শিবাশানু ভাইকে আমাদের গেটের ভিতরে, আমাদের চত্বরের ভিতরে ঢুকাই দিয়ে গেল। তখন একটা ছেলে, সেই ছেলেটা কে আমি চিনি না, কখনো আমার সাথে দেখা হয় নাই, সেই ছেলেটা দেয়াল টপকে যখন শানু ভাইকে মারতে আসছিল, আমি তাকে সেভ করতে গেছি, তাকে আমি স্টপ করতে গেছি। সে যখন আমার কথা না শুনে দেয়াল টপকে ভিতরে আসছিল, তখন আমি একটু এগ্রেসিভ হয়ে গেছিলাম, আমি একটু গালাগালি করছিলাম। বাট গালাগালির আগে সেই গালাগালিটা আগে করছিল, সে আমার মা বোন তোলা গালাগালি করছে শিবাশানু ভাইকে, যে দেখে নিবি এরকম কিছু একটা যখন বলছে, তখন আমার মাথায় আর কাজ করে না যে তুমি আমার ঘরে এসে তুমি আমাকে শাসাচ্ছ, আমার সিনিয়র আর্টিস্টদের গায়ে হাত দিচ্ছ, আমার আর্টিস্টদের মেয়েকে তুমি ওয়ান কাইন্ড অফ হিপটিজিং করছো। সেখানে আমার আর চুপ থাকার কোনো অপশন থাকে না। যখন আমি রেগে গেছি, তার পরবর্তীতে আমাকে সবাই ভিতরে নিয়ে গেছিলো। এরপরে 15 থেকে 20 মিনিট পরে শুনলাম যে মারামারি চলছে বা মারামারি হয়েছে। এই আমার সাথে শুধু এতটুকুই ঘটনা ছিল, এছাড়া আমি কোনো ঘটনার সঙ্গে ছিলাম না। কিন্তু সবাই আমাকে তীর মারলো। সবাই যখন বললো, নিউজ হলো যে আপনাকে নিষিদ্ধ করা হয়েছে আজীবনের জন্য, আমি তখন তো আমার কথা হচ্ছে যে আমাকে তো কোথাও সিনে পাইলো না, তাহলে আমাকেই কেন আজীবনের জন্য নিষিদ্ধ করার ঘোষণা নিল? এটা এখন আসলে কোন পর্যায়ে রয়েছে আলটিমেটলি পরবর্তীতে যখন ওনারা আমাকে সমঝোতার জন্য আবার আমাদের উপদেষ্টা মণ্ডলী সবাই মিলে, পরিচালক সমিতি আমাদের সবাই মিলে যখন আবার আমাকে তাদের সাথে লাইভে তাদের দুঃখ প্রকাশ করতে বলল, আমি দুঃখ প্রকাশ করলাম। বাট থাকে না ভাই, আমি যেহেতু একটা পজিশন হোল্ড করছি, কারণ বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি, আর এত বড় একটা 18 কোটি মানুষের ভিতরে 570 জন চলচ্চিত্রের শিল্পী, সে 570 জন চলচ্চিত্রের শিল্পীর ভিতরে আমি অর্গানাইজার সেক্রেটারি একজন। সো এটা কিন্তু খুব ভাইটাল একটা পদ, সাংগঠনিক সম্পাদক, যাকে আসলে সংগঠনের সকল কার্যক্রমগুলো পরিচালনা করতে হয়। রাইট। তাই সেই ক্ষেত্রে আমি তো সবসময় চাইবো যে আমার সাংগঠনিক দিকটা কিভাবে দেখা যায়। আমি চেষ্টা করেছি, বাট থাকে না আমার বিরুদ্ধে বা আমার প্যানেলের বিরুদ্ধে যারা কাজ করেছে, এরকম 2-5 জন লোক তারা জিনিসটা মেনে নেয়নি। আচ্ছা, আবার জিনিসটাকে আবার গোলাটে করে আমাকে 1 মাসের জন্য, এবং জার্নালিস্ট ভাইদের সমস্ত ক্ষতিপূরণ থেকে শুরু করে, এরপরে আমরা আরও যাদেরকে আমার মেম্বাররা যারা এটার সঙ্গে জড়িত ছিল তাদেরকে সহ আমাকে 1 মাসের জন্য বহিষ্কার করেছিল আমার সমিতি। আচ্ছা, 1 মাস পরে এই হচ্ছে লাস্ট 25 তারিখে আমার 1 মাস পূর্ণ হয়েছে, মানে 25 মে। আচ্ছা, ওই কি পরিমাণ ক্ষতিপূরণ দিতে হয়েছে, এটা কি আমরা জানতে পারি একটু এই শোয়ের মাধ্যমে? আমি যতটুকু জানি যে 5 লাখ টাকার ক্ষতি হয়েছিল ওনাদের, বাট পরবর্তীতে ক্ষতিপূরণ দিয়েছে আমাদের উপদেষ্টা, আমাদের কমিটি যারা আছেন। এই বিষয়টা নিয়ে আমি আর কথা বলি নাই এবং আমি জানার আগ্রহ প্রকাশ করি নাই। আমি শুধু আমার জার্নালিস্ট ভাই যারা আছে, যারা আহত হয়েছিল, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের সাথে যোগাযোগ রেখেছি, তারা কেমন আছে, সুস্থ আছে কিনা আমি ট্রাই করেছি জানার। যেহেতু তারা বলছে, তারা মানে অ্যাকচুয়ালি তারা কিন্তু বলছে না, তারা কোথাও কিন্তু সিনে আমাকে পায় নাই যারা অসুস্থ হয়েছে, বাট থাকে না কিছু, তারাই যেহেতু বলছে আমাকে, সো আমি তাদেরকে সরি বলেছি। এই যে যখন এরকম নিউজ হয় অথবা দেখা যায় যে ফেসবুকে ট্রলিং এর শিকার হন, সাইবার বুলিং তো অল টাইম লেগেই থাকে আমাদের জীবনে, তো এই সময়গুলো কিভাবে নিজেকে ওভারকাম করেন বা বোঝান যে না, ওকে ইটস ওকে, ভাবা যাবে না, আমাকে সামনের দিকে পথ চলতে হবে? আমি একদমই এটা ন্যাচারাল মনে করি, একদমই। আমি কখনোই এটা আমার মাথায় এ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য চিন্তা বা আমি বসে চিন্তা করবো আমাকে নিয়ে এরকম কেন পোস্ট করলো, আমাকে কেন এরকম কমেন্টস করলো। কারণ আমি এটাই বলি যে আমি তো কিছুই না। মনে হচ্ছে দীপজল সাহেবের পেজে যাবেন, সাকিব খান অনলি ওয়ান, আজকে মনে হয় মান্না ভাই বেঁচে থাকলেও সেমটাই হইতো, সালমান শাহ বেঁচে থাকলেও সেমটাই হইতো।
কারণ আমরা যতই গলাবাজি করি না কেন, আমাদের রাজপুত্র নাই, আমাদের ছেড়ে চলে গেছে, আজকে রাজপুত্র থাকলেও সে অপমানিত হইতো। এদেশে এমন একটা দেশ, কারণ আপনি যত ভালো কাজই করেন না কেন, দেখবেন 20 জন কমেন্টসের ভিতরে 10 জন আপনাকে নেগেটিভ কমেন্টস করছে, 10 জন পজিটিভ কমেন্টস করছে। এই 10 জন যারা নেগেটিভ কমেন্টস করছে এরা নিজেরাও জানেন আপনাকে কেন নেগেটিভ কমেন্টস করছে। হ্যাঁ, এবং আপনিও তখন আপনিও জানেন না যে আপনাকে কেন করতেছে। না, সংখ্যাটা কিন্তু 10 জনের চাইতে বেশি। বেশি, হ্যাঁ। আমি শুধু একটা কথা আমি সবসময় বলি, আমার যত ইন্টারভিউ হয় আমি সবসময় বলি যে আমাদের হাতে ফোন আসার পরে বা এই সোশ্যাল জগৎটা যত অ্যাব্রোড হয়েছে, তত আমাদের স্টারডম নষ্ট হয়েছে, তত আমাদের আর্টিস্টদের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আমি নর্মাল একটা হিসাব বলি, যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন আমাদের হাইওয়ে মাগুরাতে আমার বাসা, একদম হাইওয়ে রোডের সাথেই। ঢাকা খুলনা হাইওয়ে রোড বা ঢাকা বেনাপোল বলেন, কলকাতা বলেন, একটাই রোড। তা শুক্রবারে যখন আমি নামাজ পড়তে যেতাম, পিটা স্কুল মেন রোডের সঙ্গেই ছিল। তা তখন নামাজের সময় যে গাড়িগুলা যেত এদিক দিয়ে, তারা সবাই গাড়ি থামিয়ে নামাজ পড়তে নামতো। তা আমার নামাজ পড়ার শেষ, আমাদের এক বড় ভাই, সে হচ্ছে কুষ্টিয়া ইউনিভার্সিটিতে তখন পড়তেন এবং জিনিয়াস একজন স্টুডেন্ট। সে ম্যাট্রিকে স্টান্ট করেছে, ইন্টার স্টান্ট করেছে, মানে এত জিনিয়াস। কিন্তু সে বাংলা ছবি কোনোটাই মিস দিবে না। প্রতি শুক্রবারে সে 3টার যে বাংলা ছবি দেখবে। তা নামাজ পড়ে বড় ভাইদের সাথে তো নামাজ পড়তে গেছি, বেরোচ্ছি। এখন বড় ভাই ওই নামাজ পড়তে আসার সময় কিভাবে টের পেয়েছে, বাসের জানালাতে একজন আর্টিস্টকে দেখতেছে, সে চিনে ফেলছে আর্টিস্টটাকে। সে বারবার নামাজ পড়ে বের হচ্ছে আর জুতা পড়তেছে, বলতেছে জয় এফডিসির লোকজন আসছে, দ্রুত যাইতে হবে, চল চল চল। আমিও দৌড় দিয়ে গেছি। আমিও ছোটবেলায় আম্মুর সঙ্গে অনেক মুভি দেখতো। আচ্ছা, প্রতি শুক্রবার বলেন, বৃহস্পতিবার বলেন, ছবি আসার সঙ্গে সঙ্গে আম্মুর আগে দেখতে হবে, সব কাজিনদেরকে নিয়ে। তা সেই সুবাদে আমারও যাওয়া পড়ছে। কিন্তু ক্লাস 6-এ যেহেতু, সে তো আর্টিস্টদের চেয়ারে অতটা মনে পড়তো না আর কি, বিষয়টা এরকম। তা আমি দৌড়তে গেছি ওনার সঙ্গে, দৌড়তে গেছি আমি না। এবার উনি তো জানলা টপকানোর ট্রাই করতেছে, খুঁজতেছে এইভাবে, আমরা পিছ ছোটবেলা খুঁজতেছি। তা উনি এবার দেখছে, ওনাকে দেখে সালাম টালাম দিচ্ছে। তা আমি না দেখে চিনতেছি না, আবার কোন এফডিসির লোক, নায়ক না, কিচ্ছু না। পরে আমি বললাম যে ভাইয়া, আমি তো কোনোদিন দেখি নাই ওনারে, আপনি ওনারে বললেন যে উনি এফডিসির লোক, উনি চলচ্চিত্রের লোক, আমি তো কখনোই ওনারে কোনো চলচ্চিত্রে দেখি নাই। কি আরে না না, আমি লাস্টে যে 3টা ছবি দেখছি, 3টা ছবি শেষে উনি পিস্তল নিয়ে এসে নায়ক অ্যারেস্ট করছে। কিচ্ছু না, জাস্ট এসে বলছে যে হ্যান্ডস আপ, পুলিশ ইন্সপেক্টর হ্যান্ডস আপ। এইটা উনি মনে রাখছে, তার জন্য সে পাগল হয়ে নামাজ পড়ে ছুটে আসছে। আর আজকে সাকিব খানের মতো লোক 300 ছবি করার পরেও তার বুলেটিংয়ের শিকার হইতে হয়, তার মা বোন তুলে গালি করে, তার বাচ্চাকে নিয়ে গালি করে, তার ওয়াইফকে নিয়ে গালি করে। তা সেখানে দেশে আপনি আর কি আশা করতে পারেন? আচ্ছা, আমরা এখন আর নেগেটিভ আলোচনায় যাব না, অনেকক্ষণ ধরে শুরু থেকে নেগেটিভ আলোচনায় আছে, আমরা একটু পজিটিভ গল্পে যেতে চাই। তবে তার আগে কি একটা ছোট ব্রেক নিয়ে ফিরে আসবো? দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন ভাইয়া হোটেল প্রেজেন্স স্টার ক্যাফে। নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি ভাইয়া হোটেল প্রেজেন্স স্টার ক্যাফেতে। সঙ্গে রয়েছে মৌসুমী মো, আমার সঙ্গে আছেন চিত্রনায়ক জয় চৌধুরী। ফিরে আসি অন্য গল্পে, যেহেতু মাগুরার গল্পে আমরা চলে গেছি, একটু মাগুরার গল্পে থাকতে চাই। এই যে জয় চৌধুরী ভাইয়ের সঙ্গে গিয়ে সিনেমা দেখতেন, মানে মায়ের সঙ্গে গিয়ে সিনেমা দেখতেন, কিন্তু কখন তিনি ভাবনা শুরু করলেন যে তিনি আসলে চিত্রনায়ক হবেন, তিনি সিনেমায় অভিনয় করবেন, সিলভার স্ক্রিনে নিজেকে দেখবেন? আমি হচ্ছে প্রথম থেকে আসি। হ্যাঁ, মানে 12 সালের অনেক আগের ঘটনা সেগুলো। ডেফিনেটলি, কারণ এখানে আসতে গেলে আরো অনেক কাহিনী আছে। আচ্ছা, ওকে। সেটা হচ্ছে যে আমার, এটা বলা যায় না, ওইভাবে বলা উচিত না। আমার দুইটা ফ্রেন্ড ছিল, খুব ক্লোজ। তার বাবা দুইজনই পুলিশ অফিসার। আচ্ছা। এবং সে দুইজনই আমার থেকে বেশি দুষ্টু। আচ্ছা, মানে তার মানে আপনাকে আমরা জানি আপনি খুব দুষ্টু, মানে আপনার থেকেও বেশি? আমার থেকে বেশি দুষ্টু। ওকে ওকে। তা ওদেরকে আমি উস্তাদ বলি আর কি। ওদের আমার দুষ্টামির পিছনে স্কুল লাইফে হাতে করি ওদের কাছ থেকে। আচ্ছা। ক্লাস 6-এ যখন ওঠার পরে তখন তো সবারই নতুন বই, হাই স্কুলের নতুন বই, গ্রামার বই। আর মফস্বলে যেহেতু জেলা স্কুলে পড়ি, সেহেতু ওই বইগুলোর দাম তো অবশ্যই একটু দামি বই ইউজ করা লাগে আমাদের। প্রথম দিন স্কুলে গেছি, ক্লাস 10টায় হচ্ছে ক্লাস শুরু হবে। সে 9:30টার সময় আমার সামনে একজন ভদ্রলোককে ধরে নিয়ে আসছে। সে কি করছে, সে কতটা চালাক, সে যে লাইব্রেরি থেকে আমরা বই কিনি, সেই লাইব্রেরির পাশে সে দাঁড়ায় আছে। দাঁড়ায় থেকে দেখতে আসছে যে কে কে বই কিনতে আসে। একজনকে সে পার্টি মনে করছে, ক্লাস 6-এ থাকতে, দেখেন বুদ্ধিটা কত। তাকে সাইডে নিয়ে যা বলছে যে স্যার ভাই, আপনি
গ্রামার বইটা 280 টাকা দাম, আপনি গ্রামার বইটা নেবেন, আমি 50 টাকা আপনাকে গ্রামার বইটা দিব। এবার সে তাকে নিয়ে আসছে, এনে বলতেছে জয় তোর গ্রামার বইটা বিক্রি করে দে। বললাম কেন, আমি তো এখন ক্লাসেই যাইতে পারি নাই, 3-4 দিন আগে আমরা বই সব কিনছি। কাকে আজকে সুপারম্যান দেখতে যাবো আমরা। সুপারম্যান? হ্যাঁ। বলে আমরা প্রতি শুক্রবারে যে আমেরিকার যে সুপারম্যান বিটিভিতে দেখি, ওই সুপারম্যান মাগুরাতে চলে আসছে। আচ্ছা। আমার ধারণা হচ্ছে যে সুপারম্যান, রিয়েল সুপারম্যান আমরা দেখি ওইটাই মাগুরাতে আসছে, যেটা নতুন আপু ড্যানি ভাই করছে আর কি। ওকে। তো আমারে বলছে সুপারম্যান আসছে, আমি মনে করছি আমেরিকা থেকে সুপারম্যান আসছে। হ্যাঁ। তা আমাদের টিকিট হচ্ছে সাহাবানি হলের টিকিট ছিল 8 টাকা। ওকে। আর হচ্ছে 5 টাকা লাগে হচ্ছে একটা সমোসা খাইতে, চিকেন সমোসা, স্যান্ডউইচ, সরি প্যাটিস। তা 13 টাকা এক একজনের শেষ। ওই হিসাব করছে যে 50 টাকা যদি গ্রামার বইটা সেল করে দিতে পারি, ওই 50 টাকা নিয়ে আমি 4-5 জন নিয়ে যে রিল্যাক্সে খাবে দাবে আর সুপারম্যানটা দেখবে। তো আমাকে প্রথম হাতে করে এটা ওই সময় আমি বিক্রি করে দিলাম। মানে বই বিক্রি করে সিনেমা দেখতে যাওয়া, প্রথম চুরি করে আমার সিনেমা দেখতে যাওয়া। এবং প্রথম হাই স্কুলের প্রথম দিনই আমি সিনেমা দেখতে গেলাম 12টা 3টা। আচ্ছা। ওই দিন আর আমার স্কুল করা হলো না। আমি ওই দিন অনেক হ্যাপি হইলাম, বাট নায়কের সাথে আমার স্বপ্নের নায়ককে মিলানোর অনেক ট্রাই করলাম, বাট মেলে নাই। কিন্তু তারপরে ওই আকাশে ফাইট করতেছে, এটা বড় পর্দায় দেখতেছে, এটা অন্যরকম একটা ফিলিংস। আবার খুব চুরি করে সবকিছু করার মধ্যে একটা ব্যাপার আছে। তাই এর ভিতর আবার ভালো কাজ করতেছে যে কালকে গ্রামার বইটা আবার নিয়ে যেতে হবে, আমি টাকাটা কোথায় পাবো? আচ্ছা। বাসায় যে বলছে যে আম্মু আমার ব্যাগ থেকে গ্রামার বই চুরি হয়ে গেছে। আবার কিনে দিয়েছে। কখনো বাবার পকেট থেকে টাকা চুরি করেছেন? অনেক। আচ্ছা, মায়ের ব্যাগ থেকে বা মায়ের আলমারি থেকে? অনেক ইচ্ছামতো মার খেয়েছি আর কি। ধরা পড়ছি। এমন একটা আমার সমস্যা হচ্ছে কি যে আমি অনেক হাসি। আচ্ছা। হাসি, আর আমি ছোটবেলাতে, আমি এখন একটু কম হয়ে গেছে, আমার হাসলে না আমার এক সাইডে চোখ টিপ পড়ে যেত, ওটা মানে অটোমেটিক পড়ে যেত। তো আমি ক্লাস 4-এ যখন 5-এ যখন পড়তাম, ম্যাডামরা ক্লাস নিতে আসলে হাসাইলে চোখ টিপ হয়ে যেত। তার জন্য অনেকবার মায়েরও খাইছি আমি। আচ্ছা, ওকে। তা এখন মনে করেন আমাকে যদি বলেন আপনি এই তুমি কি এটা চুরি করছো, তা আমার হাসি চলে আসে। তা আমি চুরি করলেও হাসবো, চুরি না করলেও হাসবো। আমার ব্যাগ থেকে যতবার চুরি করছি ততবার মার খাইছে, যতবার আমার হিসাব গরমিল হয়েছে ততবার মার খাইছি। আচ্ছা। মানে হিসাব গরমিল হওয়া মানে কি কারণে, মানে এই ছবি দেখা। আর আমার ভিতরে ছোটবেলা থেকে একটা নেতৃত্বের ইচ্ছা ছিল। মনে করেন আমি যেখানেই যাব আমাকে খরচ করতে হবে, মানে ওই পুরো জায়গাটা নিজে দখল করে আমার দখলে থাকতে হবে। ওই সবাই এসে আমাকে ধরবে, সবাই এসে আমাকে বলবে আমার এটা দাও ওইটা দাও, মানে আমার এটা ভালো লাগতো আর কি। এর ভিতরে আমার ব্যাট বল থাকতে হবে, সবকিছু আমার থাকতে হবে, কারো থাকতে পারবে না। আমার কাছে ব্যাট থাকতে 2টা ব্যাট থাকতে হবে, স্টাম্প থাকতে 6টাই থাকতে হবে, বল অনেক থাকতে হবে, যাতে সবাই আমার বাসার চারপাশ দিয়ে যাতে 4টা থেকে ঘোরা শুরু করে, যে 5টার সময় খেলতে যাব সবাই যাতে আমাকে নিয়ে খেলতে যায় আর কি। একটা মধ্যমণি হওয়ার একটা ব্যাপার নিজের মধ্যে ছিল। ভালো লাগতো। তো এই জিনিসটা আমার ক্লাস 9 পর্যন্ত অনেক ছবি দেখছি। ছবি দেখার পরে এমন হয়েছে যে আমি এখন তো আমার খুব কাছের, যদিও নাই, ওই পপি আপুর প্রেমে পড়ে গেছি আমি একটা সময়। ওয়াও। আমার ঘর আমার বেশ যখন ছবিটা রিলিজ হয় তখন আমি প্রথম দিন থেকে শুরু করছি দেখা, 15 দিন পর্যন্ত একটানা দেখছি। এটা পপি আপু জানে? কখনো বলেছেন? হ্যাঁ, সে জানে। আচ্ছা, ওকে। সে জানে, সে আমার ড্রিম গার্ল ছিল, সে জানে। তা 30 দিন আমার হলে একটাই ছবি তুলছে, আমার ঘর আমার বেস্ট। 15 দিন আমি একাই দেখছি, এবং 15 দিন প্রতিবার ব্যাচে চেঞ্জ করে করে নিয়ে যেতাম, এবং ক্যাপ্টেনকে হয় 10 টাকা দিয়ে যেতাম, নাহলে 5টা কদবেল দিয়ে যেতাম, নাহলে টিফিন দিয়ে যেতাম। এইভাবে আমার ম্যানেজ করে করে যেতে হইতো। 12টার শো দেখতাম, 3টার শো দেখেই জানতাম যে লাস্ট পিরিয়ডে আবার টিচার এসে নাম ডাকবে যে কারা টিফিনে পালাইছে, আবার 3টার সময় ঢুকে আবার বসে থাকলাম লাস্ট। ওই তখন নামটা ইনশিওর করার জন্য আমি ছিলাম ক্লাসে। সো এই জায়গাগুলো যখন দেখতে দেখতে আমি দেখা শুরু করলাম সাকিব ভাইয়ের অপু বিশ্বাসের ছবি। আচ্ছা। তখন তো আপনি ভাবেননি যে অপু বিশ্বাস কখন আপনার নায়িকা হবেন? তো কল্পনে আসে না। তো তখন এই পপি আপুর থেকে ড্রাইভারের অপুর কাছে চলে আসলো ভালোবাসাটা। আচ্ছা, ওকে। এটা অপুদি জানে? এইজন্যই অপুদিকে নিয়ে আপনার রিউমার ছড়িয়েছিল? রিউমার তো অপুর সাথে অনেক ধরনের রিউমার ছড়ায়। তো যাই হোক, পরবর্তীতে আমি একটা ছবি দেখলাম, সেটা হচ্ছে যে আমার স্বপ্ন তুমি, সাকিব ভাইয়ের। এই ছবিটা দেখার পরে মনে হলো বাহ, বাংলা ছবি এত সুন্দর হইতে পারে। মাঝে কিছুদিন গ্যাপ গেল, অনেক ধরনের ছবি বের হওয়া শুরু করতেছে। ওই টাইমটা যখন একটা পচা সময় পার করেছে 2001-এ, এই টাইম পরবর্তীতে আর ছবি দেখার মুডটা নষ্ট হয়ে গেল। ছবি দেখতাম না, কারণ ওই সময় ছবি দেখতে যাওয়া মানে কেউ যদি দেখে ফেলে আমার বাসা থেকে বের করে দেবে।
বিষয়টা এরকম। পরবর্তীতে যখন যে আবার কোটি টাকা কাবিন থেকে শুরু করে আর অনেক ভালো ভালো ছবি শুরু হলো, হৃদয়ের ছোঁয়া থেকে শুরু করে মনের মাঝে তুমি, অনেক সুন্দর সুন্দর ছবি, তখন আবার ব্যাক করা শুরু করলাম। তখন ব্যাক করা থেকে এই আমার স্বপ্ন তুমি দেখার পরে মনে হলো যে ছবি করা যেতে পারে। বাট যেতে পারে বললে তো আর পারা যায় না। আপনি ঢাকা ছবি করা যেতে পারে মানে কি আমি এটা হিরো হব এটা কল্পনা করি নাই। আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি ক্রিকেটার হব। আমি জেলা টিমের ভাইস ক্যাপ্টেন ছিলাম। আমি আপনি কি ব্যাটার না বোলার? আমি অলরাউন্ডার। অলরাউন্ডার, ওকে। আমি ওয়ান ডাউনে ব্যাটিং করি, স্ট্রাইক বোলিং করি। আচ্ছা, ওকে। আমার হচ্ছে এরপরে বিভাগীয় টিম খেলেছি, বিকেএসপির স্টুডেন্ট আমি। তা সবকিছু মিলে আমার ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল। বাট মিডল ক্লাস ফ্যামিলির জন্য এটা টাফ। এখন টাফ না, এখন তো অনেকে স্বপ্ন দেখিয়েছে। ওই টাইমে খুব টাফ ছিল। ওই টাইমে টাফ ছিল। কেউ মেনেই নিতে পারতো না যে লেখাপড়া অফ করে দিয়ে ক্রিকেট খেলবে ছেলে। আচ্ছা, আমি একটু ক্রিকেট এখন থাকতে চাই, পরে আমি সিনেমার গল্পে আবার আসছি, যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে। সো আপনার পছন্দের প্লেয়ার কে আসলে? বাংলাদেশের কেউ নাকি দেশের বাইরে অন্য না, কোনো আমার টিমের? দেশের বাইরে আমার পছন্দের খেলোয়াড়। কার কথা বলবেন? আমার হচ্ছে পছন্দের খেলোয়াড় হচ্ছে রোহিত শর্মা। ওকে, ইন্ডিয়ান টিমের। আর যদি অন্য কোনো টিমের কথা বলি? অন্য কোনো টিমের বলতে গেলে রোহিত শর্মাই আমার কাছে বেস্ট। আমার অন্য ওইভাবে আমার আর ভালো লাগে না। এমএস ধোনি, সচিন তেন্ডুলকার কিংবা ছিল, তখন তো ওদেরকে আমার পছন্দ ছিল। কিন্তু এখনই কথা বলছি আমি সবসময় আমি হিটার ব্যাটসম্যান পছন্দ করি। আচ্ছা, যে আমি 5 ওভার খেলবো, 5 ওভারে মিনিমাম 100 রান করে দিয়ে আসবো। যদি 5 ওভার আমি টিকতে পারি তাহলে আমি অবভিয়াসলি 100 রান করে দিয়ে আসতে পারবো। সো এর জন্য রোহিত শর্মাকে আমার ভালো লাগে আর কি, যে সে সবসময় টিমের চিন্তা করে, কখনো সে নিজের চিন্তা করবে না। আমার যদি 97 রানও হয়, আমার যদি ওই সময় একটা ফুল টাচ পাই, একটা হাফ বলি পাই, আমি ওইটাকে 6 মারবো। কিন্তু আমি 3 রান করবো সিঙ্গেল নিয়ে ওই টেন্ডেন্সি আমার। বাংলাদেশ টিমে আপনি কাকে কাকে সাপোর্ট করেন? বাংলাদেশ টিমের ভিতরে আমার পছন্দের খেলোয়াড় ছিল তামিম, মাশরাফি ভাই, এই দুজনেই আমার পছন্দের ছিল। সাকিব আল হাসান? সে আমার ক্লোজ ছোট ভাই, একই জায়গায় বাসা, মাগুরা বাড়ি, একই জায়গায় বাসা। না, তার খেলা তো পছন্দ, বাট ওদের উপরে দুর্বলতাটা একটু বেশি আর কি আমার। আচ্ছা আচ্ছা, মানে ভালো লাগাটা বেশি কাজ করে। এই যে হিটার এবারের ওয়ার্ল্ড কাপ নিয়ে মন্তব্য কি, মানে কি বলতে চাইবেন? এবারের গুছানো টিম না বাংলাদেশের। এখন জানি না, আল্লাহ পাক জানে কি আছে। যে একার ইউএসএ থেকে শুরু করে নর্মাল টিমগুলোর সাথে যেভাবে হজবার একটা অবস্থা হয়ে যাচ্ছে, সেখানে আমি এদের এবারের ফিউচারটা ভালো দেখছি না। তারপরেও যেহেতু আমার টিম, আমার তো আশা থাকবেই যে বাংলাদেশ টিম অনেক ভালো করুক। ক্রিকেট নিয়ে কখনো মানে খুব ক্রেজি কিছু করেছেন? লাইক সবসময় আলোচনায় যিনি থাকেন, আলোচনা সমালোচনায় জায়েদ খান। মানে আমি হয়তো জায়েদ ভাইয়ের প্রসঙ্গ নিয়ে আসছি কারণ ক্রিকেটের সাথে তার অনেক সম্পৃক্ততা রয়েছে। তিনি খুব গুড একজন পেসার, খুব ভালো একজন পেস বলার। এবং আমি শুনেছি যে এক মেয়েকে ইমপ্রেস করার জন্য তিনি একটা মানে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলেন, এবং সেই টুর্নামেন্টে যখন মাইক ভাড়া করা হলো, বলা হয়েছে যে কিছু পিটাইলেই বলবে যে ছক্কা মারলেন জায়েদ খান। সো প্রথম বলেই তিনি আউট, প্রথম বলে বোল্ড হয়ে গেছে। হ্যাঁ, এবং তখন মাইকে ঘোষণা করা হলো ছক্কা মারলেন জায়েদ খান। তো মেয়েকে আর পটাইতে পারেন নাই তিনি। কিন্তু যখন প্যান্ট পরতেন, এক পায়ে হচ্ছে ওয়াসিম আকরামের ছবি, আরেক পায়ে ইমরান খানের ছবি নিয়ে শুধু ওইভাবে নয়, মেয়েকে অনেকবার ট্রাই করেছে, কিন্তু কোনো কাজ হয়নি। তার নামে স্লোগান দেওয়া হতো কিন্তু কিছু হয়নি। যাই হোক, দেখলে মাফ করবেন। এরকম কোনো ফানি কিছু আছে কিনা ক্রিকেটের সঙ্গে? সেটা হচ্ছে আমার খেলার ফ্যান ছিল আমার এলাকার সব ছোট বোনরা। ছোট বোন? আমি ছোট বোন কাউন্ট করব? সব ছোট বোন। I don't think so. আচ্ছা, তারপর কি হলো? হ্যাঁ হ্যাঁ, পুরো জেলার যত মেয়ে আছে সব আমার ছোট বোন। বুঝতে পেরেছি। মানে এখন রিলেশন কার সঙ্গে, এইজন্য ভয় বলতে পারছেন না? আমার তো সুন্দর একটা সুইট ফ্যামিলি আছে। আমি প্রবলেমই নাই। হ্যাঁ, একদম কোনো প্রবলেম নেই। ভাবির ভয় এখন এই কথা বলা হচ্ছে। না, ভাবির ভয় না। এখন কি হবে আর ওগুলা বলে? এখন আমি আমার লাইফ আমি ছেড়ে দিলাম, সংসারটা সুন্দর হোক, সেটাই আমার চাওয়া। তারপর কি হলো? ছোট বোনরা কি করলো? আমি যখন ক্রিকেট খেলতাম, আমার হচ্ছে পিটিআই স্কুল, তাই স্কুলের চারপাশে দেওয়াল দেওয়া হতো এবং চারপাশেই ঘর বাড়ি, এবং প্রতিটা জায়গা থেকেই মাঝখানে মিডিলে মাঠ থাকতো। আমার বড় বোন, এবং ওইখানে যেহেতু পিটিআই স্কুল টিচার্স ট্রেনিং স্কুলও, কিন্তু সো ওনাদের ওই টিচার ট্রেনিংদের জন্য আবাসিক করা থাকতো, এক সাইডে স্যারদের জন্য, এক সাইডে ম্যাডামদের জন্য, যারা নতুন টিচার হচ্ছে হাই স্কুলের। সো এই ম্যাডামরা তখন আমার খেলা দেখে ওনারা বিকাল 5টার সময় সব ছাদে উঠে বসে থাকতো। এত সুন্দর যুবক খেলছেন। আমার সঙ্গে ম্যাডামদের এতটা ভালো রিলেশন হয়ে গেছিল শুধু খেলতে খেলতেই। হ্যাঁ, ভালো লাগা অনেক কাজ করছিল। স্বাভাবিক, এক একটা গল্প আসলে এক এক রকম। আমি একটা চট করে ছোট ব্রেক নিয়ে ফিরে আসছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন ভাইয়া হোটেল প্রেজেন্স স্টার ক্যাফে। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি ভাইয়া হোটেল প্রেজেন্স স্টার ক্যাফেতে। সঙ্গে রয়েছে মৌসুমী, আমার সঙ্গে আছেন চিত্রনায়ক জয় চৌধুরী।
ফিরে এলাম ব্রেক থেকে এবং ক্রিকেটের গল্প যেহেতু হচ্ছিল, এবার আমি আবার সিনেমার গল্পে ফিরে যাব যে এফডিসিতে এসে 2012 সালে এক জবান সিনেমায় কিভাবে যুক্ত হওয়া আপনার? এক জমানের সিনেমায় আমার ইচ্ছা ছিল না কখনো আমি এদিকে পা দিব। আমার যখন বিবিএটা শেষে পথে, তখন মনে হোসেন দীপজল সাহেব, উনি সম্পর্কে আমাদের ফ্যামিলি মেম্বারই, আমাদের আগে থেকে টেক কেয়ার করে, বিশেষ করে আমাকে। 2007 সালে যখন বাবা মারা যায়, যাওয়ার পরে আমি আউটগোয়িং যেতে চাই স্টাডি করার জন্য। এর ভিতরে উনি প্ল্যানিং হচ্ছে উনি নতুন কাউকে দিয়ে নতুনভাবে ছবি স্টার্ট করবে। পরবর্তীতে সেই আমাকে একদিন বললো যে তুই একটু বিকালে একটু এই শুক্রবারে দুপুরবেলা আমার সাথে লাঞ্চ করবি। তা আমি দুপুরবেলা নামাজটা ওখানে গিয়েই পড়লাম ফুলবাড়িয়াতে। এই ফার্স্ট টাইম আমি এই গন্ডির ভিতরে পা দিলাম। যাওয়ার পরে বললো যে খাওয়া দাওয়া শেষ, এবার বললো যে এবার যা রেস্ট কর। তার মধ্যে ডাকছে, আসছি, আবার রেস্ট কিসে। কিছুক্ষণ পর আমাকে আবার ফোন করছে, ফোন দিয়ে ছেলে পাঠিয়ে বললো যে জয়কে উপরে আসতে বল। তো উপরে আসছে, যে দেখি যে এফআই মানিক স্যার বসা। তা মানিক স্যারকে আমার জন্য ডেকে নিয়ে গেছে। তা নিয়ে যেয়ে তাকে দেখাচ্ছে যে আমি ওকে দিয়ে নতুন ছবি করতে চাই, ছবির নাম এক জবান, আপনার ছবি আপনি ডিরেকশন দেবেন। তা বলো যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আবার বললো যে যা আবার রেস্ট কর। আবার আধা ঘন্টা পরে আসলো হচ্ছে এই আরমান স্যার, ফাইট ডিরেক্টর। পরে বলতেছে যে আমি তো ওখানে ছবি করবো, তুমি একটু দেখে নাও, ওর প্র্যাকটিস শুরু করতে হবে। শেষ আমি তো পুরা অন্যরকম, ভাবাই যায় না আমি কি করতেছি। আবার বলছে আবার রেস্ট কর। আমি আবার গেছি, এবার রেস্ট করে আছি, সন্ধ্যা 7টা-8টা বাজে, আর আসে না। ডাকছে এরপরে আবার গিয়ে বলতেছে যে নিচে একদম নিচের ফ্লোরে মেকআপ রুমের সঙ্গে বেডরুম আছে, ওখানে একজন লোক আছে, তুই আজকে থেকে বাবা ডাকবি। আচ্ছা। গিয়ে দেখলাম মাসুম বাবু সাহেব। বাহ। আমি শেষ পর্যন্ত তাকে বাবা ডেকেই গেছি, এবং সে সন্তান মনে করতো তার আরেকজন, আমাকে আর জাহেদ ভাইকে তার একদম নিজের সন্তান মনে করতো। দুর্দান্ত। তা আমি যখন তার কাছে গেলাম, সালাম করলাম, বাবা বললাম, সব শেষ। এরপরে সে যাওয়ার সময় তখন ওখানে থাকতো না, সে তখন ডিএসএস থাকতো। যাওয়ার সময় মিরপুরে আমার বাসা নামাই দিয়ে গেল। এরপরে 4 দিন পরে আমাকে ফোন দিয়ে বলছে আপা ও আমার কাছে চলে আসুক, ওইখানেই থাকবে, ওইখানে প্র্যাকটিস করতে হবে ওর। তো আমি বলি যে তোর তো ওইখানে যাইতে বলতেছে, কিন্তু বাবারে আমি তো এগুলো পছন্দ করি না, এগুলো করার দরকার নেই। তা আমি বললাম না থাক ঠিক আছে। পরে আবার চাচু বলে যে না আমি একটা ছবি বানাবো তোরে দিয়া, দেখ কেমন হয় আগে দেখ। তা আমাকে বলছে 1 মাসের ভিতরে শুটিং শুরু করবে। সে আমি যে যায় ঢুকছি, রোজার ঈদ গেছে, কুরবানি ঈদ গেছে, পুরো একটা বছর ওখানে আমাকে আটকে রাখছে। আচ্ছা। রেখে ফাইট ড্যান্স এগুলার টিচার ওখানেই রেখে দিছে। 1 বছর আমাকে প্রশিক্ষণ করিয়ে দেন এক জবান ছবিটা স্টার্ট করছে। এই যে 12তে এক জবান, তারপরে কিন্তু আপনার গ্যাপ ছিল। 12 থেকে 13-14 গ্যাপ ছিল, কারণ আমি চাটুকারিতা পছন্দ করি না। তো ওখানে যাওয়ার পরে মনে হয়েছে যে এখানে 80% 90% মানুষই চাটুকার, এদের কাছ থেকে চামচামি করতে হবে, নাহলে নিজেকে এদের সাথে ঘা ভাসায় দিতে হবে। যখন দেখলাম যে মনে হোসেন দীপজল সারা ওখানে প্রতিটা মানুষের ভিতরে 2 রকমের চেহারা, তখন আমার মনে হলো যে এটা একটা নেস্টি জায়গা। আমার ঘৃণা করছিল তখন ওই জায়গাতে, শুধু মনে হোসেন দীপজলের ওখান থেকে ভেগে আসলে তার সম্মানটা নষ্ট হবে, এর জন্য আমি ভাগি নাই। যখন 2012-তে আমার ছবি রিলিজ হওয়ার পরে 2 বছর আমি গ্যাপ দিলাম, আমার স্টাডি ছিল, এবং আমি দেশের বাড়ি চলে গেলাম। পরবর্তীতে যখন আবার ঢাকাতে আসলাম, তখন আমাকে কিউ খোকন ভাইয়া, জুয়ারি গুরু ভাই ছবি ডিরেক্টর, উনি আমাকে বললো যে একটা ইনোসেন্ট ছেলে লাগবে, ইনোসেন্ট গল্প তোমাকে পাইছি, তুমি ফিল্ম না করো কোনো সমস্যা নেই, আমাকে তুমি 20টা দিন সময় দাও, আমি নতুন একটা গল্প তোমাকে দিয়ে করবো। এই করতে গেলাম, এই যে সবার ভালোবাসাটা পেয়ে গেলাম, এই ভালোবাসাটা তখন আমার দুর্বলতা চলে আসলো কাজের প্রতি, তারপর বের হওয়ার সুযোগ হলো না। এর পরবর্তীতে আমাদের ওয়াজিদ আলী সুমন ভাই আর আব্দুল্লাহ জহির ভাই আজব প্রেম হচ্ছে হিটম্যান, এটাতে সাইন করে শুটিং শুরু করে দিল। তখন মনে হলো যে তখনকার মানুষ, এই মানুষের ভিতরে কিছু ডিফারেন্স আমি দেখতে পেলাম। এরা যেহেতু আমাকে তাদের গরজে আমাকে ছবি নিচ্ছে, ছবিতে কাস্টিং করেছে, সেহেতু তাদের কাছ থেকে ভালোবাসাটা আমার প্রাপ্যটা একদম লিগালি এবং জেনুইন মনে হয়েছিল। আর যখন মনে হচ্ছে দীপজল সাহেব আমার পিছনে 20 থেকে 25 লক্ষ টাকা খরচ করেছে, একটা বছর রেখেছে, তখন মনে হয়েছে যে প্রতিটা মানুষের চেহারাটা অন্য রকমের রূপ আমার কাছে ধরা পড়েছে। তখন তাদের কাছে মনে হচ্ছে যে জয়কে যদি আমি এই ঘরে যদি ঢুকাইতে পারি, বা জয় যদি এই ঘরে সেটেল হয়ে যায়, তাহলে হয়তো বা আমরা অনেকেই কাজ করতে পারবো না। রাইট রাইট। তখন আমার কাছে মনে হলো যে না, এই মানুষগুলোর ভিতরে তো তখন একটা রূপ দেখেছি, এখন একটা রূপ দেখতেছি। সো না, এখানে প্রতিটা জায়গায় ভালো মন্দ মানুষ আছে, এদের সাথে আমার এদের মতো করে চলতে হবে।
ওকে, এই চলছে একটু কন্টিনিউ। আগে যখন বলছিলেন যে কোন একজন ডিরেক্টর আপনাকে বলছিলেন যে একটা ইনোসেন্ট ছেলে দরকার, জয় চৌধুরী কি আসলে ইনোসেন্ট? আমি সর্বপ্রথম হচ্ছে কে কোন প্রফেশনে আছে এটা বড় কথা না, কে কার প্রফেশনে কত উচ্চ পর্যায়ে গেছে এটাও বড় আমি কথা কিন্তু না। একটু সিরিয়াসলি না না প্রশ্নটা না, করি না, আমি জাস্ট আমি ফান বলি করে আমি বলি করেছি। হ্যাঁ, আমি সবসময় মনে করি যে সর্বপ্রথম হচ্ছে আমি একজন মানুষ। একটা মানুষের ব্যক্তিত্ব এবং মনুষ্যত্ব দুইটা জিনিস থাকতে হবে, অবশ্যই। দেন তারপরে সে মানুষ হবে। আর যখন মনুষ্যত্ব থাকবে, যে মানুষের মনুষ্যত্ব আছে, পৃথিবীতে প্রতিটা মানুষই ইনোসেন্ট, নিষ্পাপ একজন মানুষ হয় যে মানুষের মনুষ্যত্ব আছে। হ্যাঁ, মনুষ্যত্বটা খুব ইম্পর্টেন্ট, এবং মানুষ মানুষের ভুলগুলো ধরতে পারে না, ওই জায়গাটা সবচেয়ে বড় প্রবলেমটা হয়। আমি এবার কয়েকজন নায়িকাদের নাম বলবো, আপনাকে বিশেষণ দিতে হবে। আপনার মানে সবচেয়ে আপনার ড্রিম গার্ল, আমি পপি আপুকে দিয়ে শুরু করব। পপি আপুর বেলায় কি বিশেষণ দেবেন? টু মাচ অ্যাট্রাকটিভ। ওকে। আচ্ছা, অপু বিশ্বাস? অনেক বেশি নিষ্পাপ আচ্ছা, আমার ওকে চোখে। ওকে। পূজা চেরি? পূজা ছেড়ি মানে কি বলবো, আর্টিস্ট মডেল, আর্টিস্টও লাগে মাঝে মাঝে মডেলও লাগে। আচ্ছা, ওকে ওকে। বিদ্যা সিনহা মিম? মডেল। মডেল? নায়িকা বলবেন না? না, আমার কাছে নায়িকা মনে হয় না। কি বলেন, এত বড় বেস্ট বড় মডেল ছবি মনে হয় করছে। না, সে নায়িকা অবভিয়াসলি, বাট আমার চোখে মনে হয় যে সে বাংলাদেশের সেরা একজন বেস্ট মডেল। Okay, তার okay. আউটলুকটা অসাধারণ। অসাধারণ। কিছুদিন আমি আগে এটা আমার বলতে মনে চাই। হয়েছিল যে সে বোধহয় নায়িকা তো হলিউডের অনেক, একজন কেউ, এরকম মনে হচ্ছিল। হ্যাঁ, একজন আগে আমি একটা নতুন একটা টিভি সিরিজ দেখেছি। হলিউড একজনে কেউ, আবার আগে দেখবেন পাকিস্তানি মনে হতো, পাকিস্তান টাইপের মনে হতো। আচ্ছা, ওকে। নুসরাত ফারিয়া? নুসরাত ফারিয়া খুব ভালো নাচতে জানে। ট্রু। মাহিয়া মাহি? মাহিয়া মাহি হচ্ছে অ্যাট্রাকটিভ, তিন চারটা বিশেষণ যায় আর কি। তিন চারটা দিয়ে ফেলুন। অ্যাট্রাকটিভ, গুড ড্যান্সার, এরপর হচ্ছে ভালো আর্টিস্ট। ওকে। এই যে মাহিয়া মাহিকে এবং আপনাকে নিয়ে যে প্রেমের গুঞ্জন, এটার প্রসঙ্গে আপনি আজকে স্টার ক্যাফেতে খোলাসা করুন। না, আমি তো সবসময় খোলাসা করেই আসি, এটা শুধু শুধু এগুলো করে। ওর সাথে আমার এত ভালো সম্পর্ক, মানে যারা আমার ফ্যামিলি মেম্বার না তারা কেউ জানতে পারবে না, যারা আমার ফ্যামিলি মেম্বার শুধু তারাই জানে যে ওর সঙ্গে আমার কত ভালো সম্পর্ক, পরির সঙ্গে আমার কত ভালো সম্পর্ক, অপুর সঙ্গে আমার কত ভালো সম্পর্ক। এরা হচ্ছে মানে কি বলবো, থাকে না মানুষের লাইফে একটা পার্ট থাকে না, একটা ভালো বন্ধু থাকে না, যে বন্ধুর কাছে তুমি পৃথিবীর সব থেকে ছেড়ে দেয়া যায়, রাতের অন্ধকারেও একজনকে বিশ্বাস করা যায়, তুমি একজনকে বিশ্বাস করে তোমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট কথাগুলো শেয়ার করতে পারো। তাদের লাইফের এমন একজন মানুষ আমি। শুধু তাদের না, আমি আমার আর্টিস্টদের ভিতরে অনেক স্টার সুপারস্টার হিরোদের কাছেও আমি ভরসার একটা জায়গা। আমি কখনো কারোর ভরসা ভাঙতে পছন্দ করি না, এবং আমি আমার সিনিয়রদেরকে অনেক বেশি সম্মান করি, জুনিয়রদেরকে অনেক বেশি ভালোবাসি। আমি অনেকটা শেষের দিকে আছি, যদি জানতে চাই যে আপকামিং মানে অপারেশন জ্যাকপট ছাড়া আর কি কি সিনেমা আসছে আপনার? অপারেশন জ্যাকপট ছাড়া আমার চলচ্চিত্র আসছে হচ্ছে আয়না, মুনতাজুর আকবর স্যারের, আমি আছি, আঁচল আছি। এরপরে মনে আছেন দীপজল সাহেবের অমানুষ হলো মানুষ। এরপরে আছে হচ্ছে শাপলা মিডিয়ার জাফর আল মামুন স্যার, আছে হচ্ছে এক পশলা বৃষ্টি, আমি আঁচল। এরপরে আছে হচ্ছে আনন্দ অশ্রু, আছে আমি মাহি সাইমন। এরপরে ভালোবাসি কত বোঝাবো কেমনে আছে। এরপরে আছে কাকতারুয়া আছে। এরপরে তো অপারেশন জ্যাকপট শেষের পথে। মানে পাইপলাইন অনেকগুলো সিনেমা আমার আছে। টোটাল 9টা চলচ্চিত্র সেন্সর হয়ে আছে। আচ্ছা, এগুলো কবে রিলিজ হতে পারে? এটা এই 2 ঈদের মাঝামাঝি প্ল্যানিং ছিল, যেহেতু ঈদ চলে আসছে, ঈদের পর থেকে আবার। আর রিসেন্টলি যেহেতু আমার 2টা ছবি তো রিলিজ হলো, লাস্টে এর আগে রোজার ঈদে ছিল আমার অপুর হচ্ছে প্রেম প্রীতি বন্ধন, আর এই ভ্যালেন্টাইন ডেতে ছিল আমার উপর ট্র্যাপ। অপু বিশ্বাসের সাথে কি আর কোনো সিনেমা আসছে সামনে? হ্যাঁ, আমাদের কথা মোটামুটি রেডি হয়ে আছে, আর 2টা সিনেমা বিশালের ভিতরে শুটিং শুরু হবে আশা করছি। দ্যাটস গ্রেট। অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য, অনেক ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে সবসময় আমি এক কথাই বলি, সবসময় প্রথম থেকে এই পর্যন্ত, সেটা হচ্ছে যে আমরা যে জায়গায় থাকি না কেন, আপনারা বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে যতটা নগণ্যই মনে করেন না কেন, এই ইন্ডাস্ট্রি আমাদের স্বপ্নের জায়গা। এই ইন্ডাস্ট্রি আমাদের একটা সম্পদ, এটা মানে আমাদের রাষ্ট্রের সম্পদ। এটাকে রক্ষা করার দায়িত্ব শুধু আমাদের এই 4 দেয়ালের ভিতরের লোকদের না, এটা রক্ষা করার দায়িত্ব আপনাদেরও। সো আমরা সবসময় চেষ্টা করব আপনাদেরকে এন্টারটেইন করার জন্য,
3টা মাস 6টা মাস 1টা বছর 2 বছর চেষ্টা করে একটা ছবি করি 2 ঘন্টা 20 মিনিট 10 মিনিটের। অনেক কষ্ট করে আমরা একটা চলচ্চিত্র করি অনলি আপনাদের এন্টারটেইন দেওয়ার জন্য। সো বাংলা ছবি হলে গিয়ে দেখবেন। সামনে ঈদ আসছে, ঈদে আপনি যে হিরোর ফ্যান হন না কেন অবশ্যই হলে গিয়ে বাংলা ছবি দেখবেন, বাংলা চলচ্চিত্রের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। অগ্রিম ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি শেষ করছি। দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন। দেখা হচ্ছে আবারও ভাইয়া হোটেল প্রেজেন্স স্টার ক্যাফেতে।